তনয়, আমি লাইভের লিঙ্কটা পাচ্ছি না, একটু আমাকে একটু দিবেন? আমি কই দেখতে পাচ্ছি না। আমি ঢুকছি তো, লাইভ হয়েছে বুঝতে পারতেছি, কিন্তু ওকে, পাইছি পাইছি, থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। W3A সলিউশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি মোহাম্মদ আনোয়ার হোসাইন, W3A সলিউশনের ফাউন্ডার অ্যান্ড সিও। আপনাদের হোস্ট হিসেবে আজকে আমি আপনাদের এই পডকাস্ট সেশনে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা উপস্থিত করছি আপনাদের সামনে এমন একজন ব্যক্তি, যাকে সে মাল্টি ট্যালেন্টেড একজন পার্সন, এবং এই 16তম পর্বে আপনাদের সামনে হাজির করতেছি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ই কমার্স স্ট্র্যাটেজিস্ট, মেন্টর এবং বিজনেস কনসালটেন্টস। আমাদের গেস্ট হিসেবে থাকছে তুষার হাসান হৃদয়, কো ফাউন্ডার তুষার অ্যাসোসিয়েট। আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের তুষার ভাইকে। আমরা একটু তুষার ভাইকে আমাদের সামনে দেখতে যাচ্ছি। তুষার ভাই, আপনি একটু ক্যামেরাটা, হ্যাঁ, থ্যাংক ইউ। তুষার ভাই একটু মিউট, হ্যাঁ, ওকে। থ্যাংক ইউ সো মাচ তুষার ভাই আমাদের সাথে জয়েন করার জন্য। আপনার অনেক মূল্যবান সময় আপনি আমাদেরকে দিচ্ছেন, এটার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ। আর তাছাড়া আমি যতদূর জানি আপনি আসলে গ্রামে আছেন, সো ওই জায়গা থেকে নেটওয়ার্কে কি সমস্যা হয় আমি জানি না আসলে। তো অসংখ্য ধন্যবাদ তুষার ভাই আপনাকে জয়েন করার জন্য আমাদের W3A সলিউশনের পরিবারের সাথে। অনেকদিন যাবতীয় আপনাকে ট্রাই করতেছি রিচ আউট করার জন্য, আপনার সাথে একটা লাইভ করার জন্য, সেই সুযোগটা হয়ে উঠতেছিল না। অবশেষে সেই লাইভটা হয়ে গেছে। আপনার সম্পর্কে মোটামুটি আমি একটু ছোট্ট ব্রিফ দিয়েছি তুষার ভাই। তারপরও আপনাকে ফার্স্ট অফ অল একটু বলেন যে আপনি কেমন আছেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আনোয়ার হোসেন ভাইয়াকে আজকে আমাকে ইভেন্টে গেস্ট হিসেবে আমন্ত্রণ করার জন্য। ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় অনেক বেশি ভালো আছি এবং আশা করি ইনশাআল্লাহ আগামী 45 মিনিট আপনাদের সঙ্গে ভালো একটা সময় কাটবে। ইনশাল্লাহ। থ্যাংক ইউ তুষার ভাই। আমি আবার ধন্যবাদ জানাচ্ছি আপনি আমার সাথে জয়েন করার জন্য। তুষার ভাই, আমি আপনার ব্যাপারে একটু মোটামুটি বলছি ভাই। আপনি আসলে আপনার পরিচয় দিতে গেলে আমি অনেক অনেক মানে দীর্ঘায়িত হয়ে যাবে আসলে। অনেকগুলো বিষয় আপনি এক্সপার্ট। আপনার যে এজ, আপনার মানে আপনি যে অবস্থানে আছেন, এতগুলো বিষয় দক্ষ হওয়া অনেক ডিফিকাল্ট একটা বিষয়। আপনি যদি ভাই আপনার ব্যাপারটা একটু ছোট্ট করে একটু বলেন যে আপনি এখন বর্তমান কি নিয়ে কাজ করতেছেন আর কি। জি, অসংখ্য ধন্যবাদ আনোয়ার ভাইকে। বেসিক্যালি মানুষ চাইলে সবকিছুই করতে পারে। আর আমরা একটা কাজের ভিতরে কেন সীমাবদ্ধ থাকবো? আমরা চাইলে পরে অনেক কিছু করতে পারি। আপনারা হয়তো জানেন যে আমাদের যে ১.৫ কেজি যে একটা ব্রেন আছে, এই ১.৫ কেজি ব্রেন দিয়ে পৃথিবী জয় করা সম্ভব। বাট ইভেন্টুয়ালি স্টিল নাও আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি, সেখানে কিন্তু দেখেন একটা ছোট্ট চাকরির ভিতরে সীমাবদ্ধ থাকে, তাই না? তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ রাইট। ট্যালেন্টেড কিনা আমি অতটুকু জানি না। তবে আমার জায়গা থেকে আমি সর্বোচ্চটা পরিশ্রম করতে পছন্দ করি। তো সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আপনারা হয়তো অবগত আছেন। আমি একটা এজেন্সি স্টার্টআপ নিয়ে কাজ করছি, তুষার অ্যাসোসিয়েট। যেখানে কিনা আপনার ডিজিটাল মার্কেটিং অল টাইপ অফ সার্ভিস। আর ডিজিটাল মার্কেটিং বলতে আপনার গ্রাফিক্স, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন মানে অল ওভার সব সাইট অফ অলসো বিজনেস কনসালটেন্সি নিয়ে কাজ করছি, যেটা বাংলাদেশি ই কমার্স বিজনেসের জন্য অনেকখানি হেল্পফুল কাজ করছে। যেটা স্ট্যাটিস্টিক আপনার আহ, কি বলা যায় মেন্টরশিপ, কনসালটেন্সি, লিডারশিপ এবং ইনিশিয়াল ইন্টেলিজেন্স যেগুলো প্রয়োজন ই কমার্স বিজনেস বা অফলাইন অনলাইন যে বিজনেস হোক না কেন, এগুলো বিষয় নিয়ে আলটিমেটলি কাজ করা হচ্ছে। আর ম্যাক্সিমাম হচ্ছে আমরা উদ্যোক্তা নিয়ে ম্যাক্সিমাম কাজ করা হয়। তার ভিতরে আরেকটা সাইটে আছে, সেটা হচ্ছে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। সেখানে কাজ ফাউন্ডেশন। করছি, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা রেসপন্সিবিলিটি আছে। জি আনোয়ার। তুষার ভাই, আসলে সত্যি কথা বলতে এটা 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 সবার জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল আমার জন্য, বিকজ অফ আমার যারা অডিয়েন্স আছে বা আমাদের ফ্যামিলির সাথে অনেকে যারা যুক্ত আছে, তারা হয়তো এখান থেকে অনেকটা ইন্সপিরেশন কাজ করে। বিকজ অফ আপনি ভাই, আপনার যে বয়স, আপনি এই অল্প বয়সে এত কিছু করতেছেন, আপনার এখনো গ্রাজুয়েশন কমপ্লিট হয় নাই।
আপনি যেসব কাজ করতেছেন এটা গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পরও 10 বছর ক্যারিয়ার হওয়ার পর মানুষ হয়তো এত কিছু আসলে চিন্তা করে না বা এত গভীরভাবে চিন্তা করে এত কিছুর সাথে সংযুক্ত থাকে না। তো সেই জায়গা থেকে আপনি অনেক বিষয়ে দক্ষ। তো এটা আসলে আমাদের সবার জন্য আসলে ইন্সপিরেশনের কাজ করবে। আমার ভাই এই যেহেতু আপনি অনেক বিষয়ে দক্ষ, আমি চেষ্টা করবো প্রত্যেকটা জায়গা থেকে আপনার কাছ থেকে বেশ কিছু জিনিসপত্র একটু খোঁচায় খোঁচায় বের করে নেওয়ার জন্য। তো আশা করতেছি আমাদের 45 মিনিট খুব ইনফরমেটিভ কথাবার্তা চলবে আপনার সাথে আমার। তো আমার প্রথম কোশ্চেন ভাই আপনার সাথে, যেহেতু বর্তমানে মানে আমি একজন জব হোল্ডার, আমিও জব করি, আমি যেটা ফেস করতেছি বা আমাকে যেটা অনেকেই কথা বলতেছি এই বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে জবের পাশাপাশি সে একটা বিজনেস করতে চায়। এটা পিছনে একটু কারণ আছে ভাই, সেটা হচ্ছে মানুষ অথবা কেউ হয়তো অনেকদিন জব করতেছে, তো তার লাইফটা আরেকটু সিকিউর করার জন্য সে একটা বিজনেস করতে চায়। সে মনে করে যে না, জব তার পার্মানেন্ট সলিউশন না, কোন একটা বিজনেস করবে। সো জব দিয়ে তার আসলে হচ্ছে না এরকম একটা বিষয়, অথবা কেউ প্রথম থেকে একটা বিজনেস করবে। এখন বিজনেস করাটা তো ভাই, সাপোজ আপনি যেমন অনেক বিষয়ে দক্ষ, আপনি অনেক টাকা আর্ন করতেছেন, এখন আমি আপনার আর্ন দেখে আমার কাছে মনে হচ্ছে আমি ওই এত টাকা আর্ন করতে চাই, তো আমি এভাবে এভাবে করতে পারি বা এই প্রোডাক্ট আমি সেল করতে পারি। তো সবাই আসলে বিজনেস করতে চায়। এখন ভাই এই বিজনেস নিয়ে হচ্ছে আপনার কাছে আমার একটা প্রথমত কোশ্চেন, যে আমরা যদি একটা ই কমার্স বিজনেস করি, তো এই ই কমার্স বিজনেস বা এই ই কমার্স ইন্ডাস্ট্রিতে ভবিষ্যৎটা আপনি কিভাবে দেখেন, এবং নতুন একজন উদ্যোক্তার এই সেক্টরে সফল হতে হলে কিভাবে সে নিজেকে প্রস্তুত করবে আসলে? জি, অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর এবং চমৎকার একটা প্রশ্ন করার জন্য আনোয়ার হোসেন ভাইয়াকে। আসলে ফার্স্ট ওয়ান হচ্ছে জব ইজ দ্য রং কনসেপ্ট। ঠিক আছে? তো জবটা হচ্ছে আমাদের ব্রিটিশ থেকে এসেছে, যেটা আমাদের মাথার ভিতরে ইনপুট করে দিয়েছে, তোমাকে একটা জব করতে হবে ৮টা to ১০টা, সকাল ৮টায় আসবা, রাত ১০টায় তুমি চলে যাবা। আসলে দেখেন, স্টোর্সটা কিন্তু আমাদের হিউজ পরিমাণ নলেজ দিয়েছে। আমরা চাইলে কিন্তু আমাদের লাইফটা শুধু না, পুরো পৃথিবীটাকে পরিবর্তন করতে পারি। যেমন বর্তমান আপনাদের বিভিন্ন পাগল আছে, ইলন মাস্ক, মানে তাদের আইডিয়াটা, তাদের কনসেপ্টটা কিরকম? আর সেখানে সে কিন্তু একটা পার্টিসিপেন্ট, সে কিন্তু একজন হিউম্যান বিং। এখন সে যদি আপনার এতটুকু কিছু রাইট। করতে পারে, বাট আপনি কেন একটা ছোট্ট জবের ভিতরে সীমাবদ্ধ থাকবেন? বিষয়টা হচ্ছে এখানে। আর বর্তমান ই-কমার্সের বিষয়, এটা বর্তমান বাংলাদেশে বা ইন্টারন্যাশনাল যেটাই ভাবেন না কেন, আপনার এটা কিন্তু ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে। আপনি যদি আকিজ সাহেবের কথা বলেন না কেন, তাদের বিজনেস আর বর্তমান বিজনেস এটা কিন্তু টোটালি ডিফারেন্ট। এবং তাদের যে বিজনেস কনসেপ্ট গুলো ছিল আর বর্তমান যে বিজনেস মার্কেটিং স্ট্র্যাটেজি বলেন, প্ল্যানিং বলেন, স্কেচ বলেন, মানে সবকিছু ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। তো সেক্ষেত্রে ই-কমার্স ব্যবসায়ীদের জন্য অবশ্যই বর্তমান সিচুয়েশনে আপনার অনলাইন টেকনোলজি সম্পর্কে বেসিকটুকু ধারণা থাকতে হবে অ্যাজ ই-কমার্স ব্যবসায়ী হিসেবে। তো বেসিক ই-কমার্স ব্যবসায়ের ভিতরে অনেকগুলো পার্ট আছে। আপনার অবশ্যই টেকনোলজিক্যাল বিষয়ে একটু ধারণা থাকতে হবে। প্লাস অবশ্যই আপনাকে রিসার্চ করতে হবে। এখন বর্তমানে আরেকটা বিষয় হচ্ছে কি, আমাদের যারা বর্তমান উদ্যোক্তা আছে, তাদের মেক্সিমাম ফিল করে আপনার হয়তো একটা ফেসবুকের মাধ্যমে বিজনেস করে, বা একটা ওয়েবসাইট আছে, বা কারো একটা রাতারাতি সফলতা দেখে সে মুভ করতেছে মার্কেটিং এর সেক্টরে। বাট বিজনেসটা কিন্তু এতটুকু সহজ না। কারণ স্রোতের বিপরীতে যারা থাকে তারা হচ্ছে উদ্যোক্তা। আর উদ্যোক্তা লাইফটা সো টিপিক্যাল, এটা ৮টা ৯টা না, আপনি এমন দিন যাবে রাত ২টো বেজে যাবে কাজ করতে করতে। এখন যারা জবের সাথে ইনক্লুড, তারা তো রাত ২টা পর্যন্ত দেখতে পারবে না। তাদের তো মাইন্ড সেট আপ ওইটা যে আমি ৮টার সময় কাজ করব, রাত ১০টার সময় ফিরবো, বাকি সময় আমার ফ্রি। এখন বিজনেস তো ফ্রি বলতে কোনো টাইম নেই। আপনি সকাল ঘুম থেকে যখন ওঠেন তখনই আপনার সকাল। তো এগুলো বিষয়ে অবশ্যই আপনাকে ক্লিয়ার থাকতে হবে। রাইট। আর তোমার ব্যবসায়ীদের জন্য অবশ্যই আমি কিছু টেকনিক্যাল ইস্যুর কথা বলবো। তার ভিতরে এক নম্বর হচ্ছে আপনার গ্রাহক সম্পর্কটা ভালো থাকতে হবে। বর্তমান অনলাইনে কিন্তু ট্রাস্টেড একটা ভেরি ইম্পর্টেন্ট পারসন। এখন ট্রাস্টেড এর ক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি শুধু একটা কমার্স ফেসবুকের মাধ্যমে আপনি টোটাল ই কমার্স বিজনেসটা পরিপূর্ণ করতে পারবেন না। যেমন আকিজ সাহেবের, তাদের কিন্তু ওয়েবসাইট লাগতো না, তাদের ফেসবুক লাগতো না, তাদের অফলাইনে হিউজ পরিমাণ সেল। বাট স্টিল না, এখন যদি আপনি আসেন অ্যামাজনের মতে, স্ট্যাটিস্টিক অ্যামাজন ২০২২ সালে একটা অনুসন্ধান করেছিল, যেখানে কিনা 97% উদ্যোক্তা ওয়েবসাইট নিয়ে কাজ করে। 97% উদ্যোক্তা ওয়েবসাইট নিয়ে কাজ করে। বাট স্টিল নাও বাংলাদেশে সেখানে 20% উদ্যোক্তা যারা সাকসেসফুলি এন্টারপ্রেনার, তাদের ভিতরে মাত্র 20% উদ্যোক্তাদের ওয়েবসাইট আছে। আর বাকি সব ফেসবুকের উপর নির্ভরশীল। বাট আপনি যদি আউট অফ সাইটে দেখেন, আউট অফ কান্ট্রিতে দেখেন, সেখানে কিন্তু ম্যাক্সিমাম ওয়েবসাইট নির্ভরশীল। কারণ ফেসবুক আজ আছে, কাল নাও থাকতে পারে। এই যে মাঝখানে একটা ডাউন হয়ে গেছিল ফেসবুক, বাট ওয়েবসাইট তো আর ডাউন হওয়ার কোনো ওয়ে নেই। তো এই জন্য হচ্ছে বর্তমান ই কমার্স ব্যবসায়ীদের জন্য ফার্স্ট রাইট। ওয়ান রিকোয়ারমেন্ট হবে আপনার ফেসবুক পেজের পাশাপাশি অবশ্যই একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনার সেলগুলো জেনারেট করা। সেকেন্ড হচ্ছে আপনার গ্রাহকের বিশ্বস্ততা নিয়ে কাজ করতে হবে, এবং অবশ্যই আপনাকে রিসার্চ করতে হবে
এই শুধু ফেসবুকের ৫-১০ মিনিট মোটিভেশন ভিডিও দেখে আপনি আল্টিমেটলি ফেসবুক বা ওয়েবসাইটে সেল জেনারেট করতে পারবেন না। এর জন্য আপনার প্রপার একটা স্ট্যাটাস্টিক এবং একটা স্ট্র্যাটেজি ফলো করতে হবে। অবশ্যই একটা মেন্টরশিপের সাথে কানেক্টেড হতে হবে। বর্তমান প্রায় বাংলাদেশে অনেকগুলা সাইট দেখলাম আমি বর্তমান, যারা কিনা ই-কমার্স ব্যবসায়ীদের নিয়ে কাজ করতেছে। আপনার কিভাবে একটা ব্র্যান্ড বিল্ড আপ করা যায়। তো ফার্স্ট অন যারা ই-কমার্স বিজনেস করবেন, আমি তাদেরকে ফার্স্ট রিকোয়ারমেন্ট করব যে আপনার একটা ব্র্যান্ড ভ্যালু নিয়ে কাজ করার চেষ্টা করুন। শুধু প্রোডাক্ট আসবে, সেল করবো, কিছু আর্নিং আসবে, ইটস নট লাইক। আপনি একটা ব্র্যান্ড আঁকানোর চেষ্টা করুন। অ্যামাজনে একটা কথা বলে যে আপনি যদি একটা ব্র্যান্ড দাঁড় করে যান, অন্তত ১৫টা বছর আর্নিং থেকে ফোকাস বাইরে রাখেন। এখন আপনি তো অ্যামাজন হচ্ছেন না, আপনার অ্যামাজন করা দরকার। আপনি একটা না, ছোট বড় একটা কত উদ্যোক্তা হবে, সময় নেয় ভাই? সেজন্য আপনি মিনিমাম ৬টা থেকে ১টা বছর আপনার এখান থেকে যে মুনাফা আসবে, সেই মুনাফাটা আপনার পকেটে না রাখাটাই বেটার। অ্যাজ ই-কমার্স ব্যবসায়ী হিসেবে বাংলাদেশের প্রেক্ষাপটে ফার্স্ট অন রিকোয়ারমেন্ট, যে প্রফিটটা আসবে সেটা আপনার ব্যবসায় ইনভেস্ট করে ফেলেন। এটা আপনার এখন থেকে প্রফিট করার কোনো চান্স নেন না। আর দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনি প্রোডাক্টের সাথে কোনো একটা ভ্যালু অ্যাড করেন। যেমন একটা উদাহরণ দেই, টমেটো বিক্রি করেন। আপনি ৳১০ কেজি এনে আপনি ৳২০ বিক্রি করতে পারেন। বাট ওই ৳১০ টমেটো একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী সে কিন্তু প্রসেস করে একটু ভ্যালু অ্যাড করে ওইটা খাবার হিসেবে ৳১০০ সার্ভ করতেছে। তার মানে আপনি যেই প্রোডাক্টে নিয়ে কাজ করুন না কেন, সেটা করতে পারে ডিজিটাল বা ক্লথিং বা ব্র্যান্ডিং, যে কোনো প্রোডাক্ট, সেই প্রোডাক্টটার সাথে আপনি একটু ভ্যালু অ্যাড করে আপনার জায়গা থেকে একটা ব্র্যান্ড সিস্টেম তৈরি করার চেষ্টা করবেন। যখন আপনার ব্র্যান্ড নিয়ে কাজ করার চেষ্টা করবেন, তখন অটোমেটিক আপনি একজন সাকসেসফুল উদ্যোক্তা হবেন, হয়তো আজ বা কাল। এর ভিতরে আপনার অনেকগুলো প্রতিবন্ধকতা আসবে, বাট আপনি যদি একটা ব্র্যান্ড ভ্যালু ফোকাসে রাখতে পারেন, তাহলে আলটিমেটলি ভালো একটা এজেন্সি বা ভালো একটা ব্র্যান্ড তৈরি করতে পারেন আপনার জায়গা থেকে। আর প্রতিবন্ধকতার ভিতরে অনেকগুলা বিষয় আছে। লজিস্টিক বিষয়গুলো থাকতে হবে, প্রোডাক্টের মান উন্নতগুলো থাকতে হবে, প্লাস আপনার প্রপার মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো থাকতে হবে। এগুলো বিষয় অবশ্যই গুরুত্বপূর্ণ। আর এগুলো বিষয় ৫-১০ মিনিট লাইভের ভিতরে শেখানো পসিবল না। আশা করি বুঝতে হ্যাঁ, পেরেছেন ঠিক আছে, জিনিসটা। থ্যাংক ইউ ভাই। সেটাই মানে আপনি যেগুলো বলবেন খুবই ইম্পর্টেন্ট কথাগুলো বলতেছেন আর কি। যে আসলে আমি অন্য একজন বিজনেস দেখলাম, সে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, এটা দেখে আমি বিজনেসে নেমে পড়লাম। আসলে বিজনেসটা ব্যাপারটা এরকম না, এটা এত সহজ ক্যালকুলেশন না। যদি এটা হইতো তাহলে সবাই বিজনেসম্যান হইতো, লাখ লাখ টাকা ইনকাম করতো, তাই তো? ব্যাপারটা আসলে এটাই না, এটা আপনি যেটা বোঝার চেষ্টা করতেছেন। ভাই আপনি যেহেতু অনেকগুলো বিজনেসের কনসালটেন্সি করতেছেন, অনেকগুলো বিজনেসকে আপনি দেখছেন ছোট থেকে বড় হওয়া পর্যন্ত, এবং অনেকগুলো বিজনেসের সাথে সাথে যেহেতু সংক্ষিপ্ত, আপনি হয়তো ভালো বলতে পারবেন যে একটা বিজনেস যখন আমি শুরু করতেছি, এই বিজনেস শুরু করা একটা উদ্যোক্তার জন্য আসলে কি কি চ্যালেঞ্জের মুখে সম্মুখীন হইতে হয় এবং সেগুলো সে আসলে কিভাবে সামলাবে আসলে। এক্সাক্টলি। আরেকটা গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন করেছেন যে উদ্যোক্তার কি কি প্রবলেমগুলো ফেস করার সম্ভাবনা থাকে। রাইট। এর ভিতরে দেখেন, আমরা হয়তো কারো একটা ভালো বিজনেস সেল হচ্ছে, আমি সেই সেলটা দেখে আমিও চাচ্ছি হয়তো এই রিলেটেড প্রোডাক্টে যদি আমি সেল করতে পারি, তাহলে মোটামুটি আমি আমার ভালো সেল জেনারেট করতে দেবো। বাট আপনি যখন অনলাইনে দেখছেন আর যখন আপনি ফিজিক্যালি কাজ করতে যাচ্ছেন, এটা টোটাল ডিফারেন্ট। আপনি যখন অনলাইনে ২-৪-১০ মিনিট ভিডিও দেখছেন আর যখন আপনি টোটালি ফিজিক্যালি কাজ করতেছেন, তখন কিন্তু এরকম মিলবে না। এজন্য ফিজিক্যালের বিজনেসের বিকল্প কোথাও কিছু নেই। হ্যাঁ, আর প্রতিবন্ধকতার ভিতরে এর ভিতরে আর্থিক পরিকল্পনা সুনির্দিষ্ট না থাকা। কারণ তারা মানি ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, টিম ওয়ার্ক সিস্টেম, কারণ আপনি একটা বিজনেস করতে গেলে অবশ্যই আপনার টিম থাকতে হবে। আপনি ১ম এ একা শুরু করতে পারেন, বাট সার্টেন টাইম কিন্তু আপনার একটা টিম লাগবে। তা নাহলে কিন্তু আপনি বেশি সময় সাস্টেইন করতে পারবেন না। হয়তো আপনার মার্কেটিং স্পেশালিস্ট একজন থাকবে, আপনার কনসালটেন্সি একজন থাকবে, আপনার কোচিং একজন থাকবে। মানে একেক পার্টে একেকজন থাকতে হবে এজ একটা বিজনেস ওনার হিসেবে। হ্যাঁ, বাট ফার্স্ট টাইম আপনার হয়তো এতগুলো নাও থাকতে পারে, বাট আপনার মানি ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই মানি ম্যানেজমেন্টের পাশাপাশি আপনার কোথা থেকে আপনি বিনিয়োগটা করছেন এবং বিনিয়োগটা আসলে হচ্ছে কিনা, আপনার প্রোডাক্ট বা সার্ভিসে ব্যয় কোথায় কতটুকু হচ্ছে, এই যে প্রপার একটা স্ট্যাটাস্টিক, একটা অনুমাপ, এটা আপনাকে আগে থেকে কি করতে হবে, জানতে পারতে হবে। আর এই ম্যানেজমেন্টগুলো থেকে আপনাকে আগে থেকেই ক্লিয়ারেন্স ধারণা থাকতে হবে। যখন আপনি মানি ম্যানেজমেন্টের কথা বলেন, সুনির্দিষ্ট ব্যয়ের, এগুলোর যখন আপনার একটা নোট থাকবে স্পেসিফিক, এবং কোথা থেকে ইনভেস্ট করছেন, কত টাকা, এই যে ছোট ছোট যে আপনার পরিকল্পনাটা, এটা যদি আপনার ক্লিয়ারেন্স ধারণা থাকে এবং যখন আপনার নোটপ্যাডে খাতায় থাকবে। আমরা ম্যাক্সিমাম উদ্যোক্তা একটা ভুল করি, সেটা হচ্ছে আমরা মুখে মুখে বিজনেস করি। মানে বাংলাদেশের প্রেক্ষাপটের কথা রাইট। বলতেছি, মুখে মুখে বিজনেস করি। রাইট। বাট প্র্যাকটিক্যালি খাতায় যে একটা নোট করা যে আমার গত মাসের কতটুকু সেল হয়েছে, এই সেল থেকে আমার কত পার্সেন্ট প্রফিট হয়েছে, এই প্রফিট দিয়ে আমি কতটুকু ইনভেস্ট করেছি একটা সাইটে, এটার প্রপার একটা ধারণা নেই। আমি অনেকগুলো বিজনেসের সাথে ইনক্লুড দেখেছি। আমি যদি বলি যে ভাইয়া বা আপু আপনার গত ১ মাস আগে কত টাকা সেল হয়েছিল এবং এই সেলের কত টাকা আপনি ইনভেস্ট করেছেন, কোনো অ্যান্সার নেই।
বাট আপনি অ্যাজ এ ওনার হিসেবে তো আপনাকে এগুলো বিষয়ে থাকতে পারতে হবে যে আমি গত ১ মাসে এতটুকু সেল করেছিলাম, এতটুকু বিজনেসে ইমপ্রুভমেন্ট হয়েছে। তার মানে আমার রাইট, যখন এখন 20% ইমপ্রুভমেন্ট হয়, তাহলে আগামী ৬ মাসের ভিতরে অবশ্যই আমি 30% এ নিয়ে যেতে পারব। কারণ রাইট। আমার সেল 20%, আমার প্রফিট 10%। তার মানে 30% দিয়ে যদি আমি কাজ করতে পারি, আগামী ৬ মাসের ভিতরে 100% আমি আমার বিজনেসকে 80% সেলে কনভার্ট করতে পারব। রাইট। বাট এই যে একটা মান্থলি যে টার্গেটেড অ্যাচিভিং একটা অনুপ্রেরণা, এই জিনিসটা তাদের ভিতরে নাই। সেল আসছে, সেল করছে। প্রফিট কিছু হচ্ছে, ওইভাবে চলছে। বাট একটা টার্গেট যে আছে, সেই টার্গেটটা তাদের ভিতরে নেই। এই টার্গেটটা না থাকার কারণে তারা মন যখন যেটা চায় সেটাই করে। এ একটা পরামর্শ দিছে, তার পরামর্শ শুনতেছে। সে আরেকটা পরামর্শ দিচ্ছে, সে তার পরামর্শ শুনতেছে। মানে সবগুলো পরামর্শ শুনে সে যে একটা রাইট ডিসিশন নিবে, সেটা সে নিতে পারে না। দিন শেষে দেখা যায় যে ভাইয়া বিজনেসটা আমি সাস্টেইন করতে পারতেছি না ভাইয়া। মানি ম্যানেজমেন্টে একটু সমস্যা হচ্ছে। বাট এটা যদি সে আগে থেকে একটু ক্লিয়ারেন্স ধারণা পেত বা আরো বিভিন্ন সাইট থেকে ট্রেন আপ করে নিত, তাহলে কিন্তু তার এই প্রতিবন্ধকতা আসে না। তো ফার্স্ট অন আমি সাজেস্ট করব অবশ্যই বিজনেসের ইনক্লুড হওয়ার আগে আপনাকে মানি ম্যানেজমেন্টটা, টিম ওয়ার্ক সিস্টেমটা এবং ইনভেস্টিং সিস্টেমটা আপনাকে ক্লিয়ারেন্স ধারণা থাকতে হবে। কারণ আপনি যদি আপনার প্রোডাক্টে যদি ক্রয় করতে যদি আপনি কমে ক্রয় না করতে পারেন, বিক্রি কিন্তু আপনি বেশি করতে পারবেন না। এজন্য প্রোডাক্ট ক্রয় করেন বা যেটাই ক্রয় করেন না কেন, সেটা আপনার কমের ভিতরে করতে হবে। বাট কোয়ালিটিফুল। ওর সাথে যে আমি একটা বললাম, ওর সাথে আপনি একটু ভ্যালু অ্যাড করবেন আপনার ব্র্যান্ড হিসেবে। তার মানে আপনার যে প্রোডাক্টটা ইমপ্রুভ করেছেন এবং তার সাথে একটু ভ্যালু অ্যাড করেছেন, সব মিলে আপনি যদি প্রোডাক্টটা সাস্টেন করতে পারেন লং টাইম, তাহলে আপনি একজন সফল উদ্যোক্তা হতে পারবেন। এই জন্য আপনাকে টাইম ম্যানেজমেন্ট প্লাস আর্থিক বিনিয়োগটা সবার আগে। এই জসিম অর্থের ভাই, বিনিয়োগ আপনার কথাটা দেখে আমার একটা জিনিস মনে পড়লো, যেটা আমি এলাকায় দেখি যে আপনার মুদির একটা দোকান। সে হয়তো ছোটবেলায় দেখছি মুদির দোকানটা ওইরকম আছে, আমি বৃদ্ধ বয়স হওয়ার পরে মুদির দোকানটা ওই রকমই অবস্থা আছে। দ্যাট মিনস কি, আমি প্রোডাক্ট কিনতেছি, সেল করতেছি, একটু সামান্য প্রফিট হতে আমি সংসার চালাচ্ছি। এই বিজনেসটা আসলে গ্রো করার কোনো সম্ভাবনা নাই। আপনি যেটা বলতেছেন, আমি চিন্তা ভাবনা না করলে হয়তো আমি সেল কিছু হবে, প্রফিটও হয়তো কিছু পাবো, আমার পেটে কিছু ভাতও হয়তো যাবে, কিন্তু আসলে এটা যে আমি গ্রো করবো, আমি যে স্বপ্ন, সেটা আসলে বাস্তবে রূপদান করা ডিফিকাল্ট আসলে। এক্সাক্টলি। কারণ দেখেন একটা সফল উদ্যোক্তা কাকে বলে? যে ডে বাই ডে ইমপ্রুভমেন্ট করতেছে। বাট ওই যে আপনি মুদির দোকানের কথা বললেন, সে কিন্তু ধারাবাহিকভাবে হয়তো ৳৫০০ আজকে সেল করতেছে বা বিক্রি করতেছে, আগামী দিন ৳৭০০, সর্বোচ্চ ৳১,০০০। এর উপর রাইট। কিন্তু বেশি সাস্টেইন করতে পারে না। বাট এজ এ সফল উদ্যোক্তা হিসেবে আপনাকে তো এই সাইটে আপনি থাকবেন, আপনি কর্পোরেট সাইটে যাবেন, আপনি স্টার্টআপ নিয়ে কাজ করবেন। আপনি একটা হয়তো রতন টাটার নাম শুনেছেন, যারা এন্টারপ্রেনার নিয়ে কাজ করে। তাদের একটা নাম আছে সোল টু সফটওয়্যার। তারা লবণ থেকে শুরু করে তার সফটওয়্যার পর্যন্ত সেল করে। এটা হচ্ছে সফল উদ্যোক্তা। এখন আপনি আজকে ৳৫০০ বিক্রি করলেন, কালকে ৳৭০০ বিক্রি করলেন। এভাবে যদি আপনার ডে বাই ডে থাকে, তাহলে তো আপনার ইমপ্রুভমেন্ট হলো না। এজ এ সফল উদ্যোক্তা হিসেবে অবশ্যই আপনাকে প্রত্যেকদিন আপডেট নিয়ে আসতে হবে। প্রোডাক্টের ভিতরে, আপনার প্ল্যানিং এর ভিতরে, আপনার ম্যানেজমেন্টের ভিতরে, প্রত্যেকটার ভিতরে আপনাকে স্কেচ একটা করে পরিবর্তন নিয়ে আসতে হবে। যখন আপনি পরিবর্তন আনতে পারেন, অটোমেটিক আপনার বিজনেসটা সাস্টেইন করতে পারেন লং টাইম। এজন্য এগুলো বিষয়ে একটু কনসার্ন থাকতে হবে। যে ভাই, আপনি এই বিজনেসের সাথে খুবই রিলেটেড একটা জিনিস, যেটা তুষার ভাই, সাপোজ আমি বিজনেসের জন্য আমি প্রোডাক্ট রেডি করলাম, আমি সেল করার জন্য আমি ওয়েবসাইট থেকে শুরু করে আমি ফেসবুক পেজ সব রেডি করলাম। তুষার ভাই, এসব করলে কি আমার প্রোডাক্ট সেল হবে? মানে আমি যদি একটা খুবই ভালো একটা জিনিস, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, এবং প্রাইসও খুবই কম, এবং প্রোডাক্টটা খুবই ভালো প্রোডাক্ট, আমি যদি বাসার মধ্যে রাখি অথবা ফেসবুক পেজে ছেড়ে দিই, তাহলে কি সেল আসলে হওয়া পসিবল? এখানে মার্কেটিংটা কতটা ইম্পর্টেন্ট আসলে? বিজনেস আমি টুকটাক ছোট বাটা করছি, কিন্তু আমি সেল করতে পারতেছি না। তো আমার প্রোডাক্ট খুবই ভালো, প্রাইসও খুবই লো, কিন্তু আমি সেল করব কিভাবে? এটার জন্য ভাই আপনার পরামর্শ কি? মানে আমি মার্কেটিংটা কিভাবে করব? আচ্ছা দেখেন, মার্কেটিং হচ্ছে একটা হচ্ছে অফলাইন আর একটা অনলাইন। এখন বর্তমানে ই-কমার্স ব্যবসায়ী কিন্তু অনলাইনে আমাদের সবকিছু প্রোডাক্ট সেলিং এর ব্যাপার বিষয়গুলো। দেখেন, প্রোডাক্ট ইম্পোর্ট 20%, প্রোডাক্ট ইনপুট 20% এবং প্রপার একটা মার্কেটিং স্ট্র্যাটেজি এর একটা প্ল্যানিং হচ্ছে 80%। তার মানে আপনার মার্কেটিং এর জন্য আমরা হচ্ছে কি মানে ওয়েবসাইট তৈরি করি 15-20 হাজার বা 40,000 টাকা দিয়ে, ফেসবুক পেজ সেট আপ করি, সবকিছু ওকে ডান। বাট মার্কেটিং এর জন্য আমরা ইনভেস্ট করতে চাই না। কোনো বাট ইনভেস্ট নাই। মার্কেটিং যে 80% সেল কনভার্ট করে দেয়, এটা আমরা কি করি না, এটা আমরা বুঝতে পারি না। আমরা সবকিছু তৈরি করি যে ওয়েবসাইটের জন্য 30,000 বাজেট, পেজের জন্য 10,000 বাজেট। বাট মার্কেটিং যে করবো প্রপার একটা স্ট্র্যাটেজিক বা প্রপার একটা কনসালটেন্সির কাছে, যে ভাই আমার এই প্রোডাক্ট, আমার এই টার্গেটের অডিয়েন্স গুলো কেমন হতে পারে এবং এই প্রোডাক্ট গুলো আগামী কয় মাসে আমি সাবস্টেন্স করতে পারবো এবং এই প্রোডাক্ট থেকে আমি কত পার্সেন্ট প্রফিট জেনারেট করতে পারবো এবং এই প্রফিট দিয়ে আগামী 6 মাসের ভিতরে আমার বিজনেসটা কতটুকু ইমপ্রুভমেন্ট নিয়ে যেতে পারবো।
আমার বিজনেস এখন 20% আছে, আমি 50% কিভাবে নিয়ে যেতে পারি। এখন আপনি তো কোথাও কোনো ট্রেনিং বা সেশনে ইনক্লুড হননি, আপনি কোনো মেন্টরের পরামর্শ নেননি, আপনি 5-10 মিনিট একটা ভিডিও দেখেছেন বা সর্বোচ্চ কোনো একটা বুট ক্যাম্প করেছেন। এখন এই একটা বুট ক্যাম্পের মাধ্যমে প্রপার একটা স্ট্যাটাস্টিক তো বা প্রপার একটা স্ট্র্যাটেজি তো আপনাকে কেউ দিবে না, গাইডলাইন, প্রপার একটা স্ট্র্যাটেজি দিবে। এখন আপনার জায়গা থেকে প্রপার একটা স্ট্র্যাটেজি মেক করতে হবে মার্কেটিং এর জন্য। এই স্ট্র্যাটেজিগুলা আপনি যদি ফেসবুকে করতে চান, আপনি জানেন যে সার্ভার সাইড ট্র্যাকিং এর মাধ্যমে আপনার টার্গেট অডিয়েন্সের কাছে সেল জেনারেট করা সম্ভব। আর এই সার্ভার সাইড ট্র্যাকিংটা আপনার ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেশন আছে কিনা পেজের সাথে, এটা এক নম্বর বিষয়। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে, দেখেন ওয়েবসাইটে সেল আসলো, অর্ডার আসলো, বাট ক্লায়েন্ট কনভিন্স একটা বিষয় আছে। ক্লায়েন্ট কনভিন্স একটা বিষয় আছে, আমরা সবই পারি, বাট ক্লায়েন্ট আসলো তার সাথে যে আমি একটা কোলাবোরেশনে যাব, কনভারসেশনটা করব, তাকে যে আমি কনভিন্স করব, এই স্কিলটা আমার ভিতরে নাই। তার মানে আমি এক উদ্যোক্তা হিসেবে আমাকে অবশ্যই ক্লায়েন্ট কনভিন্স যে একটা স্কিল আছে, এই বিষয়টা আমাকে জানতে পারতে হবে। এই বিষয়টা যদি আমি প্রপারলি নাও জানি, প্রয়োজনে ইউটিউব থেকে হোক বা কোনো একটা মেন্টর থেকে হোক বা কোনো একটা সাইট থেকে হলে পারে, এই বিষয়টা আমাকে বা এই স্কিলটা আমাকে কি করতে হবে, অর্জন করতে হবে। তাছাড়া আপনি কি করতে পারবেন, সাস্টেন্স করতে পারবেন। আপনি যদি বড় বড় বিজনেসদের দেখেন, তাদের কিন্তু মার্কেটিং থেকে শুরু করে ক্লায়েন্ট কনভিন্স স্কিল, প্রপার স্ট্যাটাস্টিক, মানে প্রত্যেকটা সেগমেন্টে একদম কোয়ালিফাইড পারসন। আপনার প্রোডাক্ট পছন্দ হচ্ছে না, তারপরে সে আপনাকে পছন্দ করিয়ে দিচ্ছে, আপনার ভিতরে প্রয়োজন নেই, তারপর আপনার ভিতরে প্রয়োজন তৈরি করছে। তার মানে স্কিলটা কোথায়, বিষয়টা বুঝাইতে পারছি। এই জন্য আপনাকে কমিউনিকেশন স্কিলের সাথে সাথে আপনার সেলিং স্কিল এবং কনভেন্সিং স্কিল, এই তিনটা স্কিল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রোডাক্ট সেলিং এর জন্য। ঠিক আছে? আর মার্কেটিং তো অবশ্যই লাগবে, মানে মার্কেটিং এর করার শেষে স্টেপটা হচ্ছে এটা। মার্কেটিং করলেন, আপনার কাছে ক্লায়েন্টগুলো চলে আসলো, বাট ক্লায়েন্টের কাছে তো আপনার প্রোডাক্টটা সেল করতে হবে। আপনাকে মেসেজ দিল বিধায় যে আপনার প্রোডাক্টটা সেল হয়ে গেল, বিষয়টা কিন্তু এরকম না। তো ফার্স্ট অন আপনাকে মার্কেটিং এর জন্য আলাদা একটা বাজেট তৈরি করতে হবে, মার্কেটিং এর জন্য প্রপার একটা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, স্ট্র্যাটেজি তৈরি করতে হবে যে আমার বর্তমান অবস্থানটা কেমন, আমার এই প্রোডাক্টটা কোন কোন পার্টিসিপেন্ট গুলো কিনতে পারে এবং কারা সম্ভাবনা আছে, তাদেরকে টার্গেটেড করে আপনার অ্যাড ক্যাম্পেইন করেন বা যেটাই করেন না কেন, মার্কেটিং করেন না কেন, এই বিষয়গুলো আপনাকে ফোকাস রাখতে হবে। আর এগুলোর পরে স্টেপটা হচ্ছে ক্লায়েন্ট কনভিন্স এবং সেলিং স্কিল। এবং থার্ড ওয়ান হচ্ছে আপনার একটা ইমোশনাল ইন্টেলিজেন্ট একটা পয়েন্ট আছে। কারণ এই ব্রেনটা এমনভাবে কাজ করে, আপনি জানলে খুবই আশ্চর্য হয়ে যাবেন। আমাদের কোচ কানসুন স্যার একটা ব্লু প্রিন্ট বই আছে, ভেরি ইন্টারেস্টিং পার্ট, যেটা প্রায় অনেক উদ্যোক্তা বইটা কিনেছে। তো সেই জায়গা থেকে আপনাকে সেলিং স্কিল এবং কনভিন্স স্কিল, এই বিষয়গুলো একটু ফোকাস রাখতে হবে। মার্কেটিং এর পাশাপাশি এগুলো আপনাকে বেশি ফোকাস রাখতে হবে। আপনি যত কনভিন্স করতে পারবেন ক্লায়েন্টকে, তত আপনার প্রোডাক্টটা কিন্তু বেশি সেল হবে, তাই না? তো সেই জন্য আপনার মার্কেটিং এর পাশাপাশি এই ক্লায়েন্ট কনভিন্স এবং সেলিং স্কিলটা আপনি ইমপ্রুভমেন্ট করে নিতে পারেন। তাহলে ইনশাআল্লাহ ভালো একটা বিজনেস ইমপ্রুভমেন্ট করতে পারবেন আশা করি। তুষার ভাই, যখন আমরা মার্কেটিং এর কথাবার্তা বলতেছি, যারা আসলে আপনি যেগুলো কথাবার্তা বললেন, হয়তো অনেক উদ্যোক্তা বা অনেক নতুন যারা আসবে তারা হয়তো বুঝবে না এটা টেকনিক্যাল টার্ম গুলো। কিন্তু সাপোজ ধরে নেন আমি বিজনেস করতে চাচ্ছি, আমি সবকিছু রেডি, আমি জানি যে কি করবো। আমি বুস্ট বুস্ট কথাটা খুবই কমন একটা জিনিস। আমি বুস্ট করবো, ফেসবুককে টাকা দিব, ফেসবুক আমাকে কাস্টমার দিবে। আসলে শুধু বুস্ট করলেই সেই বুস্টটা কার্যকারী হবে কিনা, এটা কতটুকু যৌক্তিক আসলে? অথবা আমি যে এই জিনিসটা শিখবো, এগুলো শিখবো কোথা থেকে? এই মার্কেটিংটাই যে বুস্টিং টুস্টিং করা বা মার্কেটিংটা আমি করবো, আমি নিজে নিজে করবো, এগুলো আমি কিভাবে শিখতে পারি? যদি আপনি আরেকটু এগুলো বলতেন আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা তো একটু মিস্টেক করে গেছিলাম। এখানে দেখেন শুধু বুস্ট করলাম, উড়াধুরা সেল হলো, বিষয়টা এরকম না। আপনি চাইলে আনকোয়ালিটি প্রোডাক্টও সেল করতে পারবেন ফেসবুকের মাধ্যমে, অ্যাড ক্যাম্পেইন বা বুস্টিং এর মাধ্যমে। বাট আলটিমেটলি কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে না। আপনার অ্যাজ এ উদ্যোক্তা হিসেবে মেইন ফোকাস থাকতে হবে, আমি একটা ব্র্যান্ড ভ্যালু, আমি একটা ব্র্যান্ড। এই ব্র্যান্ড তৈরি করতে যতদিন সময় লাগে, আমার প্রোডাক্টের কোয়ালিটি যতটুকু ইনশিওর করা লাগে, আমার জায়গাতে সর্বোচ্চটা করব। কারণ আমাকে তো সাস্টেন্স করতে হবে বর্তমান বিশ্বের ভিতরে, তাই না? আর আপনি তো 2-4টা প্রোডাক্ট সেল করে তো আপনি লং টাইম সাস্টেন্স করতে পারবেন না বর্তমান ই কমার্স বিজনেসে। তো এই জন্য আপনার প্রোডাক্ট সেলিং এর ক্ষেত্রে অ্যাড ক্যাম্পেইন যেটা করবেন, সেটার জন্য অবশ্যই ভিডিও কন্টেন্ট থাকতে হবে। আমরা ম্যাক্সিমাম করি কি, প্রোডাক্টের ফটো দিয়ে উপরে কিছু কন্টেন্ট দিয়ে পোস্ট করে ওই পোস্টটা বলি যে আমাকে অ্যাড ক্যাম্পেইন করে দাও, অ্যাড ক্যাম্পেইন না, বুস্টিং করে দাও, $5 বা $10। এখন এই অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে যদি আসে, এটা ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট পার্ট, লং প্রসেস যদিও। এখানে দেখেন অ্যাওয়ারনেস একটা পোস্ট আছে, এঙ্গেজমেন্ট একটা পোস্ট আছে, এবং থার্ড ওয়ান হচ্ছে সেল পোস্ট। এখন বর্তমানে ই কমার্স ব্যবসায়ীরা বলে যে ভাইয়া, আমার কথাই বলি, আমার এজেন্সিতে আমি তো যদি লোকালি সার্ভিস প্রোভাইড করি, বলে যে ভাই আমার একটু বুস্ট করা লাগবে $5-10। এখন তার কন্টেন্টটা কেমন আছে সেটা আমি জানি না। এখন তার ভিডিও কন্টেন্ট নাকি পিকচার কন্টেন্ট সেটাও আমি জানি না। প্রোডাক্টটার বর্তমান ডিমান্ডেবল আছে কিনা সেটাও আমি জানি না। সে আমাকে বলতে ভাই $10 বুস্ট করে দিতে হবে এই যে পেজটা। এখন
ওই ই-কমার্স ব্যবসায়ী যে আমার কাছে আসলো, কিন্তু স্ট্যাটিস্টিক বলে ভিডিও কনটেন্টে সেল হয় 80% আর 20% সেল হয় হচ্ছে কনটেন্টের মাধ্যমে বা পিকচারের মাধ্যমে। এখন সে কনটেন্ট এবং পিকচার দিয়ে আমাকে বলতে ভাই অ্যাডটা রান করে দেন। এখন আপনার কি মনে হয় ওই অ্যাড থেকে সেল আসবে 100%? কারণ স্ট্যাটিস্টিক বলতেছে ভিডিও থেকে আসবে 80% আর পিকচার ইমেজ থেকে আসবে হচ্ছে 20% সেল। সে কিন্তু নিজেও জানে না ভিডিওটা মেক করতে হবে। এখন এই যে ভিডিওটা মেক করতেছে না, কনটেন্টটা ভালো নাই, টাইটেলটা ভালো নাই, ভালো কিছু হ্যাশট্যাগ নাই, এই যে ছোট ছোট বিষয়গুলো না, এগুলা সে কিন্তু জানে না এবং কারো থেকে পরামর্শ নিচ্ছে না। সে ডাইরেক্ট বলতেছে ভাই $5 কি $10 আমাকে বুস্ট করে দেন। এই যে একটা ভুল একটা ধারণা, কিন্তু এই ধারণা নিয়ে যখন একজন অ্যাড ক্যাম্পেইনের কাছে যাচ্ছে, সে প্রপার একটা রেজাল্ট দিতে পারছে না। সে যদি বলে যে আপনি ভিডিওটা একটু এডিট করে শর্ট করতে হবে, আপনার ভিডিওটা অবশ্যই একটু স্পেসিফিক কনভারসেশনটা করতে হবে, এই যে ছোট ছোট বিষয়গুলো আছে, এই বিষয়গুলো যদি আপনি মাথায় রাখতে পারেন, তখনই আপনার ভালো একটা সেল জেনারেট করা সম্ভব। তার মানে যে বিষয়টা দাঁড়াচ্ছে, আপনাকে অবশ্যই একটা ভিডিও মেক করতে হবে। ভিডিও মেক করে আপনার প্রোডাক্ট সম্পর্কে মানুষকে জানান দিতে হবে ফার্স্ট অন, যেটাকে আমরা অ্যাওয়ারনেস পোস্ট বলি। সেকেন্ড হল হচ্ছে এঙ্গেজমেন্ট। আপনি এঙ্গেজমেন্ট না দিলে পরে আপনি ডাইরেক্ট সেল পোস্ট দিতে পারেন। তার মানে ফার্স্ট অন আপনার অ্যাড ক্যাম্পেইনের জন্য অ্যাওয়ারনেস পোস্টটা জরুরি, অ্যান্ড সেকেন্ড হচ্ছে আপনার সেল পোস্ট। তার মানে আমরা যারা ই-কমার্স ব্যবসায়ী আছে, তার মানে আমরা আমাদের জায়গা থেকে প্রথমেই একটা অ্যাড ক্যাম্পেইনকে ডিরেক্ট যা বলবো না, ভাইয়া কি স্যার আমাকে সেল পোস্ট বা অ্যাডটা রান করে দেন। একটা উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবেন। ধরুন আমি ঢাকা থেকে সিরাজগঞ্জ যাব। এখন আমি স্টেশন ড্রাইভারকে যদি বলি যে আমাকে একটা টিকিট দেন, সে কি আমাকে টিকিট দিবে? দেবে না। এখন আমাকে কিন্তু তাকে স্পেসিফিক ক্লিয়ার করতে হবে যে আমি এসিতে যাব না নন এসিতে যাব, আমি সকালে যাব নাকি রাত্রে যাব। যখন আমি তাকে স্পেসিফিক ক্লিয়ার করে দিতে পারবো, তখন কিন্তু সে আমাকে একটা টিকিট প্রোভাইড করবে। তো আপনি অ্যাজ ই-কমার্স ব্যবসায়ী হিসেবে আপনি যার থেকে যে অ্যাড ক্যাম্পেইন বা যে সার্ভিসটা নেন না কেন, আপনাকে আপনার বিজনেস সম্পর্কে টোটাল একটা ধারণা দিতে হবে যে আমি এই ক্লায়েন্টের কাছে আমার প্রোডাক্টটা সেল করতে চাই এত ডলার, এবং এই অডিয়েন্সগুলো আমার পোস্টটা দেখতে পারবে। তখনই কিন্তু আপনি আলটিমেটলি ভালো একটা রেজাল্ট পাবেন। তো ফার্স্ট অন এই $5-10 এই বুস্ট করে সেল করবেন, এরকম আসলে একটা ভালো মার্কেটিং এজেন্সি বলেন বা ভালো কনসালটেন্সি বলেন আপনাকে সার্ভিস প্রোভাইড করবে না। যেমন আমার কথা বলি, আমি কিন্তু এগুলো প্রোভাইড করি না ইউএস বেসিস ছাড়া। এই জন্য আপনার জায়গা থেকে আপনার মার্কেটিং এর স্ট্যাটাসটি এবং আপনার মার্কেটিং এর পুরো সেগমেন্টগুলা পার্ট বাই পার্ট তাকে ক্লিয়ার করে বলতে হবে। যখনই আপনি একটা মার্কেটিং স্পেশালিস্টকে এরকম ভাবে ক্লিয়ার বলতে পারবেন, তখনই আপনাকে ভালো একটা রেজাল্ট দিতে হবে। আর অবশ্যই ভালো রেজাল্ট পেতে হলে অবশ্যই আপনাকে ভিডিও মেক করার বিকল্প কোনো কিছু নেই। আশা করি বুঝতে পেরেছেন ভাই। তুষার ভাই, এটা বুঝতে পারছি। তার মানে এগুলো বুঝার জন্য হলো ভাই একটু মার্কেটিং এর একটু টুকটাক নলেজ থাকা দরকার। আমার যতটুকু মনে হলো যে আমি যে আপনাকে বলবো যে আমার এই ক্যাম্পেইন তোকে মানে অ্যাওয়ারনেস লাগবে না সেল লাগবে, এগুলো বলবো বা কন্টেন্ট আমি কি বানাবো, এটা তো টুকটাক আমার কাছে মনে হচ্ছে যে একটু জ্ঞান থাকারও দরকার আছে। আমি যতদূর ভাই অবশ্যই। একটু আমাদের এখানে অনেক অডিয়েন্স আছে, আমি একটু অডিয়েন্সদের উদ্দেশ্যে বলতে চাই, যদি আপনারা কেউ কোনো কোশ্চিন থাকে সেই কোশ্চিনটা আপনারা কমেন্টে বলতে পারেন। আমরা সেই কোশ্চিনের অ্যান্সার গুলো তুষার ভাইয়ের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবো আর কি। তুষার ভাই, আমার এই কোশ্চিনটা হচ্ছে যে এখানে আমাদের অনেক অডিয়েন্স আছে যারা নাকি ডিজিটাল মার্কেটিং, মানে আপনারই কিছু অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো আমাদের মধ্যে থেকে কেউ আছে যে ডিজিটাল মার্কেটিং কোর্স করতেছে বা শিখতে চায়, যারা হয়তো অন্যান্য উদ্যোক্তাদেরকে দেখে হেল্প করবে। এখন এই যে ডিজিটাল মার্কেটিং, আপনার যে একটা কেরিয়ার জার্নি আছে, যদি আপনি একটু বলতেন যে আমি যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চাই, তাহলে আমি এটা কিভাবে শিখতাম, আর আপনি কিভাবে শিখছেন, যদি আপনার কেরিয়ার পার্টটা একটু বলতেন মার্কেটিং এর ক্ষেত্রে। আচ্ছা দেখেন, ডিজিটাল মার্কেটিং বলতে আমরা ২ টা সেগমেন্ট বুঝি। আর ডিজিটাল মার্কেটিং বলতে আমরা একটা হচ্ছে ফ্রিল্যান্সিং সাইট বুঝি, আর আরেকটা হচ্ছে এন্টারপ্রেনার, মানে যারা উদ্যোক্তা নিয়ে কাজ করে, প্রোডাক্ট নিয়ে কাজ করে। এখন আমরা এটা ২ টা হচ্ছে একদম আউলা ঝাউলা ফেলছি, ঠিক আছে? আর ডিজিটাল মার্কেটিং একটা হচ্ছে ফ্রিল্যান্সিং পার্ট, আর ডিজিটাল মার্কেটিং আরেকটা হচ্ছে প্রোডাক্ট সেলিং পার্ট। অনলাইনে যেটা ডিজিটাল মার্কেটিং। মার্কেটিং বলতে কি বিপণন, আর ডিজিটাল মানে আধুনিক। এখন এই জিনিসটা হচ্ছে আমরা প্রপারলি ধরতে পারি না যে কোনটার আসলে কোনটার কাজ। আমরা যদি ডিজিটাল মার্কেটিং মনে করি ফ্রিল্যান্সিং পার্ট। আবার আরেক ফ্রিল্যান্সিংদের যদি বলি বা ই-কমার্সদের যদি বলি, তারা বলে যে ভাই এটা তো অনলাইনে বিভিন্ন প্রোডাক্ট সেল করে দাও অনলাইনের মাধ্যমে, ডিজিটাল বিপণন। মানে বিষয়টা একদম আলাদা, ডিফারেন্ট। এখন যারা ফ্রিল্যান্সিং সাইটে আছে ডিজিটাল মার্কেটিং, এটার বিষয়ে আমি একটু বলি। এটা হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং কিন্তু অনেকগুলো পার্ট। যেমন আমরা টেন্সের একটা বলি, টেন্সের ভিতরে কিন্তু অনেকগুলো পার্ট আছে। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, তাই না? তো ঠিক তেমনি এই ডিজিটাল মার্কেটিং এর ভিতরে আলাদা আলাদা করে কি আছে, সেগমেন্ট আছে। ডিজিটাল মার্কেটিং এর ভিতরে আলাদা একটা সেগমেন্ট আছে। এই ডিজিটাল মার্কেটিং এর ভিতরে কিন্তু আপনার অনলাইনে ই-কমার্স বিজনেসও পড়ে।
ঠিক আছে? আর রাইট। ডিজিটাল মার্কেটিং এর ভিতরে কিন্তু আপনার অ্যাড ক্যাম্পেইনও পড়ে। এই ডিজিটাল মার্কেটিং এর ভিতরে কিন্তু আপনার লিঙ্ক মার্কেটিংও পড়ে। তার মানে ওকে। একেকটা সেগমেন্ট মিলে হচ্ছে পুরো একটা ডিজিটাল মার্কেটিং। এখন এই ডিজিটাল মার্কেটিং বিশাল বড় একটা সেক্টর। ফার্স্ট অন এটা আপনাকে জানতে পারতে হবে। যে ডিজিটাল মার্কেটিং বিশাল বড় একটা সেক্টর। এই সেক্টরের ভিতরে আলাদা, আলাদা একেকটা পার্ট। এখন আপনার কোনটা চয়েস? আপনার কোনটা চয়েস? এই চয়েসের উপর যদি আপনি একটা নির্ভরশীল হয়ে থাকেন, আমরা হচ্ছে কি যারা কোর্সের সাথে এনরোল আছি, বর্তমান যারা স্টুডেন্টরা আছে, তারা মেক্সিমাম হইছে কি ওই কোর্সের ভিতরে সীমাবদ্ধ থাকে। একটা কোর্সের ভিতরে সীমাবদ্ধ থাকে। একটা কোর্স মনে করেন সর্বোচ্চ ৬ থেকে ১ বছর ধরলাম বা ৪ মাস বা ১ বছর। এখন একটা কোর্সের ভিতর থেকে তো আপনি একটা আউটপুট পাবেন না। সেখানে সীমাবদ্ধ ৬ মাস কি ৪ মাস। বাট সীমাবদ্ধ দিয়ে তো আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন না। সেটা ই-কমার্স বিজনেস করেন বা ফ্রিল্যান্সিং করেন। তার মানে আপনাকে আউট অফ রিস্ক করতে হবে। শুধু একটা কোর্সের ভিতরে সীমাবদ্ধ থাকলে আপনার Google আছে, ChatGPT আছে, আপনার YouTube আছে। বিভিন্ন সাইট থেকে আপনাকে কি করতে হবে? আউট অফ রিস্ক করতে হবে। রিসার্চ করতে হবে প্রচুর পরিমাণে। আমি কিন্তু ফার্স্টেই বলেছি। আপনি অ্যাজ এ মার্কেটার হিসেবে অবশ্যই আপনাকে প্রচুর পরিমাণে গবেষণা করতে হবে। কারণ এই সেক্টরে যে যত রিসার্চ করতে পারে সে তত ভালো পারফর্ম করতে পারে। আমার কথা বলি, আমি কিন্তু ফার্স্ট অন ডিজিটাল মার্কেটিং একটা কোর্স করেছিলাম ফ্রিল্যান্সিং এর জন্য। প্রায় ২০২০ বা ২২ এর দিক দিয়ে যাই হোক। তার আগে হচ্ছে আমি আউটসোর্সিং নিয়ে কাজ করতাম। বিভিন্ন সাইটে আপনার সিপিএ মার্কেটিং বা হাই ফাইভ অনেকগুলো পার্ট নিয়ে কাজ করতাম প্রায় ১৮-১৯ এই সাল থেকে। আর যখন আমি ২০-২১ ফ্রিল্যান্সিং এ ডিজিটাল মার্কেটিং এর ভিতরে ইনক্লুড হলাম, সেখানে শুধু অনলাইন মার্কেটিং যেমন ফেসবুক মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং এদের সাথে ইনক্লুড হলাম। বাট সেখান থেকে কিন্তু আমি আল্টিমেটলি কোনো একটা স্টেপ পাইনি। কোনো একটা স্টেপ পাইনি স্পেসিফিক নির্দিষ্ট যে আমি এই বিষয়ে স্কিল হব। কোনো একটা গাইডলাইন পাইনি। যখন আমি ওটার পাশাপাশি ওই কোর্সের বাইরে আমি ইউটিউব ঘাটাঘাটি করেছি, এআই, চ্যাটজিপিটি, গুগল রিসার্চ করেছি। সেখান থেকে আমি আউট অফ বিভিন্ন কি পেয়েছি, নলেজ পেয়েছি। যেটা আমার বিভিন্ন কেরিয়ারে কাজ করতে হেল্প হয়েছে। যেমন পাবলিক স্পিকিং বলেন, টিমওয়ার্ক সিস্টেম বলেন, মেন্টরশিপ বলেন, কোচ সিস্টেম বলেন। মানে এক একটা পার্ট। যখন আমি এটার সাথে ইনক্লুড হয়ে গেছি, আমি বুঝতে পারছি যে এটা হচ্ছে মার্কেটিং পার্ট, এটা ম্যানেজমেন্ট পার্ট, এটা টিমওয়ার্ক সিস্টেমের প্রসেস, এটা প্রবলেম সলভিং এর পার্ট। একটা যে পার্ট আছে না, এই পার্টটা আমি যখনই মার্কেটিং এর ভিতরে ইনক্লুড হয়েছি, বিভিন্ন আউটসাইডে রিস্ক করার কারণে আমার কেরিয়ারটা এখন এই অবস্থানে। তো অবশ্যই আপনি অ্যাজ এ কোয়ালিফাইড পারসন হতে গেলে বা অ্যাজ এ সফল উদ্যোক্তা হতে গেলে আপনি ফ্রিল্যান্সিং করেন বা ই-কমার্স বিজনেস করেন, এই ডিজিটাল মার্কেটিং এর উপরে অল ওভার ধারণা না নিয়ে যেকোনো একটা সিঙ্গেল টপিকের উপরে এক্সপার্ট হতে হবে। পাশাপাশি ওই সিঙ্গেল টপিকের উপরে খুঁটিনাটি যা আছে এ টু জেড সব বিষয়ে আপনাকে ধারণা রাখতে হবে। আর পাশাপাশি যে আউট অফ স্কিলগুলো যেমন কমিউনিকেশন স্কিল বলেন, আপনার কনভেন্স স্কিল বলেন, ইমোশনাল ইন্টেলিজেন্ট, আরো কিছু প্রবলেম সলভিং, টিমওয়ার্ক, সিস্টেম ওয়ার্ক, মানে অনেকগুলো সিস্টেম আছে যেগুলা আপনার দৈনন্দিন জীবনে একজন সফল উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে অনেকখানি ভূমিকা পালন করে। তো এই জন্য আপনার জায়গা থেকে যে কোনো একটা সিঙ্গেল পার্টের উপর স্কিল পাশাপাশি এই বর্তমান বিশ্বের ভিতরে যেগুলো প্রয়োজন, যেটা আমি রিপিট করলাম এগেইন, কমিউনিকেশন স্কিল, প্রবলেম সলভিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, টিমওয়ার্ক সিস্টেম, এগুলো বিষয়ে আপনাকে প্রপার একটা বেসিক নলেজটুকু থাকা জরুরি। যেটা থাকলে পরে আপনি যে কোনো জায়গায় সাস্টেন্স করতে পারেন লং টাইম অ্যাজ এ উদ্যোক্তা হিসেবে। দেখ তুষার ভাই, আপনার এই এতগুলো কথাগুলোর মধ্যে থেকে আমার যেটা মনে হচ্ছিল যে আমি এত কিছু একবারে না ভেবে, মানে একবারে না করতে গিয়ে যদি আমি কোনো স্পেসিফিক একটা চুজ করি, যেমন আপনি বললেন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেকগুলো পার্ট আছে, তো আপনি সবগুলো পার্ট যদি চিন্তা করেন আপনি একবারে শিখতে যাবেন তাহলে আসলে আপনি ডিস্ট্রাক্ট হয়ে যেতে পারেন। সো আপনি স্পেসিফিক একটা পার্ট যদি আপনি শিখেন, দেন আপনি একটা থেকে আরেকটা ধীরে ধীরে মুভ করবেন। যখন আপনি একটা পার্ট কমপ্লিট করতে পারবেন এ টু জেড এবং বেসমেন্টটা শক্ত হবে, দেন আপনি অন্যান্য পার্ট কিন্তু আপনার অত ডিফিকাল্ট হবে না। তখন আপনাকে নতুন কোর্স করার দরকার হবে না, তখন আপনি অনেক কিছুই অটোমেটিক্যালি বুঝে যাবেন। শুধু একটু ঘোষা মাজা করলে আপনি নেক্সট স্টেপে যাইতে পারবেন। এই তো তুষার যে ভাই, আমরা এই এক্স্যাক্টলি পর্যায়ে হ্যাঁ, ওকে বলো তুষার, বলতে থাকেন। এ পর্যন্ত শিওর আপনি কন্টিনিউ করবেন। ওকে, বুঝলে আমি আমরা একটু আমাদের লাইভের সাথে অনেকেই যুক্ত আছে, তো অনেকেই কমেন্টস করতেছে। আমরা একটু জাস্ট হচ্ছে কমেন্টস গুলো একটু দেখার চেষ্টা করি যে আমার গুলো কমেন্টস গুলো কে কি করতেছে। কমেন্টস গুলো যদিও আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছিল, আমরা দুই একটা জাস্ট মেনশন করতে পারি। যে মুনিরা বলতেছে সে খুব এনজয় করতেছে, এছাড়া আমাদের ইসরাত বলতেছে হচ্ছে খুব ইনফরমেটিভ, মানে আমাদের ইনফরমেশন খুব তার ভালো লাগতেছে। তারপর হচ্ছে চন্দানী বলতেছে গ্রেট স্পেস তুষার ভাই আপনার, বলতেছে যে দেন হচ্ছে বলতেছে জাওয়াদ হোসেন বলতেছে যে উই আর তুষার অ্যাসোসিয়েট, আপনার এজেন্সির নাম দিয়ে তারা বলতেছে। দেন রিপুন বলতেছে ভেরি লজিক্যাল ওয়ার্ড, এবার লাভি হোসেন লাভ রিয়েক্ট দিয়েছে, সজীব বলছে ভেরি গুড অ্যামাজিং আইডিয়া। এরকম অনেক কমেন্টস অলরেডি চলে আসছে।
মনিরা বলতেছে ব্রিলিয়ান্ট স্পিচ। যাই হোক, অনেক কমেন্টস আসছে। আমরা এবার নেক্সট যে আমরা কোশ্চিন যেতে চাই তুষার ভাই, যেহেতু আসলে আপনি অনেক বিষয়ে পারদর্শী, আমি কোনটা রেখে কোন কোশ্চিন করবো আমি বুঝতে পারতেছি না। তবে আমরা আরেকটু অ্যাডভান্সের দিকে যাই তুষার ভাই। ধরে নেন শিওর। যারা অলরেডি এক্সিস্টিং বিজনেস করে, মোটামুটি মিডল ক্লাস একটা বিজনেস দাঁড় করে ফেলছে। এখন একটা বিজনেস দাঁড় করাইতে গেলে ভাই যেটা হয় সেটা হচ্ছে যে ওখানে বেশ কিছু আপনার কলিগ থাকবে বা এমপ্লয়ি থাকবে, তাদেরকে ম্যানেজ করতে হয়। বিকজ অফ ম্যানেজ করতে যদি আমি না পারি, আমি যদি বেস্ট আউটপুট নিতে পারি না পারি, আমি গতদিন একটা লিঙ্কইনে একটা পোস্ট দেখতেছিলাম যে 90% এমপ্লয়ি তারা মনের বিরুদ্ধে জব করে। মানে কেউ যে স্বাচ্ছন্দ্যে জব করে, একদম অ্যাক্টিভলি তার খুব ভালোবেসে জব করে, ব্যাপারটা এরকম না। তার পেটের দায়ের কারণে জব টপটা করতে হয়, করতেছে। বিকজ অফ সে ভালোবেসে কাজ করে না, দ্যাট মিন জোর করে কাজ করতেছে। এখন এরকম জোর করে সে যদি কাজ করে 8 ঘন্টা করুক, 10 ঘন্টায় করুক, আদৌ কি সেই আসল মানে তার প্রোডাক্টিভটা বের করে আনা পসিবল কিনা? এখন এই জন্য একজন ভালো লিডার বা একজন ভালো বস হইতে গেলে আসলে কি করতে হবে? মানে একজন ভালো উদ্যোক্তা তো দরকার আছে, কিন্তু তাকে সে যদি ম্যানেজ করতে চায়, তাহলে তাকে কিভাবে এগুলো ম্যানেজ করবে আসলে? আসলে দেখেন ভাই, এটা হচ্ছে যারা কর্পোরেট বিজনেস কনসালটেন্সি নিয়ে কাজ করে এটার ক্ষেত্রে অনেকখানি কাজে লাগে। আর বর্তমান দেখেন, আপনি একা যে কাজটা পারেন, আপনি অ্যাজ এ মেন্টর হিসেবে বা অ্যাজ এ সিও হিসেবে আপনি যেই কাজটা পারেন এই কাজটা আপনার করা উচিত নয়। এটা আপনার নিচের যারা আছে তাদেরকে অর্পণ করে দেওয়া অ্যাজ এ ফার্স্ট লিডার হিসেবে। আপনার হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলে চিন্তা করা। আপনার ম্যানেজমেন্ট সিস্টেমে কতজন এমপ্লয়ি আছে, তাদের প্রবলেমটা আপনি বুঝতে পারছেন কিনা, তাদের সেই প্রবলেমটা আপনি সলভ করে দিতে পারছেন কিনা, তাদের থিঙ্কিং, সেই থিঙ্কিংটা আপনি বুঝতে পারছেন কিনা। এই যে ছোট ছোট বিষয়গুলো আছে এবং আউট অফ সাইট অনেকগুলো আছে, যেগুলো বলতে গেলে আমি কিছুদিন আগে একটা এআই দিয়ে রিসার্চ করেছিলাম। সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে ম্যাক্সিমাম উদ্যোক্তারা তার মনের বিরুদ্ধে কাজ করছে। এটার মেন ১ নাম্বার রিজন হচ্ছে সঠিক এবং ক্লিয়ারেন্স মেন্টর এবং লিডার না থাকার কারণে। সঠিক মেন্টর এবং সঠিক লিডার না থাকার কারণে। এদের ভিতরে ম্যাক্সিমাম দেখবেন এরা মনের ভিতরে কেন কাজ করে? মানুষ এই ব্রেনটার উপরে কিন্তু পুরো সাইকোলজিক্যাল সিস্টেম কাজ করে। এই ব্রেনের উপরে আপনি ব্রেনকে যে সিগন্যাল দিবেন সেই সিগন্যালে কাজ করবে। এই ব্রেনকে আপনি পজিটিভ দিবেন, সে পজিটিভ রিভিউ দিবে। আপনি নেগেটিভ দিবেন, সে নেগেটিভ রিভিউ আপনাকে দেবে। একটা দিয়ে ক্লিয়ার করা যাক। সেটার অপশনটা হচ্ছে যে দেখেন, আমরা যখন একা কাজ করি একটা কাজ হয়, আর যখন ১০ জন কাজ করে তখন ১০টা কাজ হয়। তার মানে আপনি একা যে পরিশ্রম করছেন বাকি ১০ জন তার চেয়ে বেশি পরিশ্রম করছে তাদের জায়গা থেকে। এখন আপনি আপনার নিজের জায়গা থেকে কতটুকু প্রোডাক্টিভিটি কাজ করেন? আর এই প্রোডাক্টিভিটি কাজ করার জন্য নিজের কত ইচ্ছা বা কত শান্তিগুলো আপনি ত্যাগ করেছেন, সেটা আপনাকে নিজের জায়গাতে বুঝতে হবে। যখন আপনার নিজের জায়গা থেকে নিজের বিষয়গুলো বুঝতে পারবেন, তখন আপনি এমপ্লয়ির কষ্টটা বুঝতে পারবেন। আপনি ৮ ঘন্টা কাজ না করিয়ে তার প্রোডাক্টিভিটি যদি ৫ ঘন্টা কাজ করে, ১০ ঘন্টার কাজ রিপোর্ট আসবে। ৮ ঘন্টা কাজের দরকার নেই। আপনি তাকে প্রোডাক্টিভ ভাবে ৫ ঘন্টা কাজ করতে বলুন। মাঝে মাঝে ইন্টারেস্টিং কিছু বিনোদনের ব্যবস্থা করুন, যেটা তার মাইন্ড ফ্রেশ করতে কাজ করবে। তার প্রবলেমটা আপনি কি করেন? সলিউশন করে দেওয়ার চেষ্টা করেন। তাকে বলেন যে, "হে, এটা কি করতেছো? ওটা করতেছো।" আপনি ওটা না করে আপনি এক্সাম্পল তৈরি করেন যে, "আমি এটা কাজটা করছি, এটা এইভাবে না এইভাবে করলে ভালো হবে।" বাট আমরা এটা না করে বলি, "এটা করো, এটা করো।" আমরা অর্ডার করি, অ্যাডভাইস করি। বাট এই অ্যাডভাইসের ভিতরে একটা পোলয়েড সিস্টেম আছে, যেটাকে কনভিন্স স্কিল বলে। এই পোলয়েড যে আচরণটা, এটা করলে কিন্তু তার ভিতরে ওই নেগেটিভ কাজটা করে না। বাট আমরা ডিরেক্ট বলি, "এটা করো, এটা করো।" ডিরেক্টলি কি করি? অ্যাডভাইস করি। মানে উপদেশ না দিয়ে ডিরেক্ট অর্ডার করি। বাট যখনই আপনি একজন মানুষকে অর্ডার করবেন, আমাদের পৃথিবীতে মানুষের এমন একটা সাইকোলজি, আপনি মানুষকে বলবেন যে এটা করো, করবে না। বাট আপনি যদি ওকে এই কথাটা একটু ঘুরিয়ে বলেন, এটা করলে ভালো হয়। কথা একই। এটা করো আর এটা করলে ভালো হয়। তার মানে এটা কিন্তু আপনি তাকে উপদেশ দিচ্ছেন। উপদেশ রিলেটেড হয়ে যাচ্ছে, অ্যাডভাইস নাকি। আপনার ডিরেক্ট অর্ডার হচ্ছে না। এই যে ছোট কনভারসেশন আছে না? এই কনভারসেশনটা এতটুকুই হেল্পফুল হয় কাজের প্রোডাক্টিভিটি বাড়তে, যা কল্পনার বাহিরে। তো অ্যাজ এ উদ্যোক্তা হিসেবে বলেন বা অ্যাজ এ সিইও হিসেবে বলেন বা লিডার হিসেবে বলেন, এই যে ছোট কনভারসেশনটা আছে, এই কনভারসেশনটা যদি আপনি আপনার এমপ্লয়িদের সাথে এপ্লাই করতে পারেন, হোপফুলি অনেকখানি ইমপ্রুভমেন্ট হবে। আর শর্ট ২-৩ মিনিটে তো আমি অনেক কিছু ডেসক্রাইব করতে পারি না। এটার জন্য অবশ্যই একটা আলাদা সেশন বা ট্রেনিং এর মধ্যে দিয়ে ক্লিয়ার করে দেওয়া। তবে আমি ফার্স্ট স্টেপ বলব যে কনভারসেশনের ক্ষেত্রে ৩ টে স্টেপ ব্যবহার করতে পারেন। কনভারসেশনের ক্ষেত্রে ৩ টে স্টেপ। এটার সাথে একটা রিলেটেড করা যায়, সেটা হচ্ছে বার্গার মেথড। বার্গার মেথডটা কেমন?
যেমন ধরেন বার্গারের প্রথমে কিন্তু পাউরুটি থাকে। প্রথমে পাউরুটি থাকে। মাঝখানে মাংস বা আদার্স কিছু, উপরে আরেকটি পাউরুটি। তো ঠিক তেমনি আমাদের এমপ্লয়ি যদি একটু প্রবলেম ফেস করে বা এমপ্লয়ি যদি একটা নেগেটিভ কোনো কমেন্ট করে, তো সেক্ষেত্রে আমি প্রথমে তাকে একটু সুন্দর কথা বলব। সুন্দর তার প্রবলেমটা সলিউশন করে দেব। তারপর যদি রাগও থাকে সেটা মিডল পয়েন্টে যা করব। ফার্স্ট টাইমে না। ফার্স্ট টাইমে না করে প্রথমে তার সাথে একটু ভালো কনভারসেশনটা স্টার্ট করব। মিটিং এ হোক বা ট্রেনিং এ হোক। মাঝখানে যে তাকে আমি বলব যে এটা ঠিক হয় না বা এটা করেন নাই। আবার শেষের দিক যে তাকে একদম শান্তভাবে ছেড়ে দিবেন। বিষয়টা রাইট, বুঝাইতে পারছেন? রাইট। ফার্স্ট স্টেপটা সুন্দর হবে। মাঝখানে যদি আপনি তাকে কিছু বলতে চান একটু ইগনোর হিসেবে, মাঝখানে বলতে পারেন। বাট ফিনিশিং এর ক্ষেত্রেও আপনি কি করবেন? একদম সুন্দরভাবে পজ দিয়ে শেষ করবেন। এখানে একটা আছে, একটা হচ্ছে ডেভেলপ ইউর থট, আরেকটা হচ্ছে ডেলিভার ইউর থট। আপনি যদি চিন্তাটা যদি ভালো করতে পারেন, তাহলে আপনার ডেলিভারিটা ভালোভাবে দিতে পারবেন। ঠিক আছে? এজন্য আপনার নলেজটা অ্যাকোয়ার করতে হবে, ডে বাই ডে ইনক্রিজ করতে হবে। কারণ আপনি অ্যাজ এ ফাউন্ডার হিসেবে আপনার তো অনেক দায়িত্ব কর্তৃত্ব। অনেককে বন্টন করে দিতে হয়। একেকজনকে একেক ট্রেনিং, মিটিং, সেশন। আর মেক্সিমাম হচ্ছে আমি যেটা বলব, ট্রেনিং, মিটিং এবং সেশনের ভিতরে রাখা অ্যাজ এমপ্লয়িদের। আপনি অ্যাজ এ সিইও হিসেবে বা মেন্টর হিসেবে তাদেরকে প্রতিনিয়ত ট্রেনিং এবং কনসালটেন্সির ভিতরে রাখা, যেন তারা ডিমোটিভেটেড হয় না। কারণ যখনই তারা ডিমোটিভেটেড হবে তখনই আপনার মার্কেটিং এজেন্সি বলেন বা কোম্পানি বলেন সেখানে ধস নেমে পড়বে। এজন্য প্রতিনিয়ত তাদের ট্রেনিং, মিটিং এবং সেশনের ভিতরে রাখা। কারণ যে যত ট্রেনিং করতে পারবে, যে যত নলেজ গ্যাদার করতে পারবে, সে তত পজিটিভিটি, প্রোডাক্টিভিটি কাজ করতে পারবে। তো এই জন্য রাইট। এইগুলো এখন বিষয়। আসলে এক্সাক্টলি এখন আসলে শুধু স্যালারি দিয়ে আসলে একজন এমপ্লয়িকে বেশি দিন কোম্পানিতে ধরে রাখাটা ডিফিকাল্ট হয়ে যাবে। তাকে আসলে আরো অনেক কিছু জিনিসপত্র আপনাকে দিতে হবে। যেমন এখন কিন্তু দেশের বাইরে অনেক কয়েকটা কোম্পানি আছে যারা শুনছিলাম যে তারা সপ্তাহে তো 5 দিন করে এখন অফিস, কিন্তু সপ্তাহে সেটা 4 দিন আনার চেষ্টা করতেছে। তো এইরকম আপনি যে শুধু 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করলেই প্রোডাক্টিভিটি বাড়বে, আপনার এমপ্লয়ি আপনার জন্য সবকিছু করে, ব্যাপারটা এরকম না। জোর করে আসলে আপনার ওইভাবে জিনিসগুলো হবে না। আপনি একটা এক্সাম্পল দিছিলেন যে আপনাকে কথাগুলো বলার ধরনটা চেঞ্জ করতে হবে। যেমন ধরে নেন আপনি একজন ব্যাচেলর বাসায় থাকেন, আপনার বাসায় প্রত্যেকদিন বুয়া আসে রান্না করে দিয়ে যায়। তো আপনার ধরে নেন একদিন লবণ কম হইছে। এখন আপনি যদি ঝাড়ি মেরে বলেন যে আপনি লবণ কেন কম হইছে, তাহলে আসলে পরের দিন সে আরো যে যত্ন করে রান্না করবে, ব্যাপারটা এরকম না। আপনি বলতে পারতেন যে হ্যাঁ, রান্নাটা ঠিক হইছে, আরেকটু যদি লবণ দেওয়া যেত তাহলে আরেকটু ভালো লাগতো। মানে কথাগুলো আরেকটু অন্যভাবে বললে এগুলো ভালো হতো। এমপ্লয়ীদের ক্ষেত্রে সেম ইস্যু আমি ফেস করছি এরকম, তুষার ভাই, যে হয়তো সামনে আমি আমি অফিসে যাব না আজকে। তো আমি বসকে মেসেজ করছি যে আমি আমি আজকে অফিসে আসতে পারবো না। এটা দ্বারা এই কথাটা শুনলে বসের রাগ হওয়া খুবই খুবই স্বাভাবিক। মনে হচ্ছে তার নিজের বাপের কোম্পানি, সে আসবে না। কিন্তু যদি বলে যে বস আজকে আমি একটু শরীর অসুস্থ, আমি যদি আজকে না আসি কোনো প্রবলেম হবে কিনা, একই কথা আমি বিভিন্নভাবে ঘুরায় পেঁচায় বলতে পারি, এতে আসলে সমস্যার কথা না। যাই হোক, এরকম আসলে মেন্টরশিপের আপনি অনেক বিষয় পারদর্শী, আসলে অনেক কোশ্চিন করা যেতে পারে। এগুলো সময় অনেক সাপেক্ষ, আমাদের সময় খুবই কম। আমরা খুব বেশি সময় নিব না তুষার ভাই। আমরা জানি যে আপনার একটা এজেন্সি আছে তুষার অ্যাসোসিয়েট। আমি একটু জানতে চাই ভাই, আপনার এটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি এই তুষার অ্যাসোসিয়েট নিয়ে আসলে কি কি কাজ করতেছেন, এটা সম্বন্ধে একটু আমাদের খুবই সংক্ষিপ্ত আকারে একটু বলবেন প্লিজ। জি, অনেক বেশি ধন্যবাদ। বেসিক্যালি আমি হচ্ছে জানি এটা খুব অল্প সময় ধরে, বাট এটার কাজের অনেক দিন ধরে। আপনি জানেন যে একটা ভিত্তি তৈরি করতে অনেক, বেসমেন্ট তৈরি করতে অনেক সময় সময় লাগে। লাগে। বাট বেসমেন্টটা কিন্তু একদম নিচে থাকে। বাট ওটার যে কষ্টটা, ওটার যে কাজগুলো, এটা কিন্তু লং টাইম করতে হয়। করার পর আর বিল্ডিংটা তো মনে করেন অল্প সময়ের ভিতরে হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং বিভিন্ন সাপোর্ট সিস্টেম, বিভিন্ন মেন্টর, অনেক ট্রেনার আছেন যাদের মাধ্যমে আমি বিভিন্ন ট্রেনিং সেশন, আমরা অনেক টিচার আছে। তো ফার্স্ট হচ্ছে আমার জায়গা থেকে প্রচুর পরিমাণে আমি শিখি। এক নাম্বার। এক নাম্বার হচ্ছে আমি প্রচুর পরিমাণে শিখতে পছন্দ করি। শেখার পাশাপাশি আমি এখন প্রায় আমাদের 400 প্লাস স্টুডেন্ট আছে যাদেরকে বিভিন্ন ক্লায়েন্ট হান্টিং বা আপনার বায়ার কমিউনিকেশনের উপরে ট্রেন আপ করা হচ্ছে, এবং প্রায় 2টা ব্যাচ চলমান আছে আমাদের তুষার ওয়েবসাইট থেকে। এবং পাশাপাশি হচ্ছে আমরা আউট অফ সাইটে কাজ করছি। জানেন যে আমরা ইন্টারন্যাশনাল বিভিন্ন জিএসএস, ক্লারেট, বিভিন্ন কোম্পানিতে কাজ করা হচ্ছে আমাদের এজেন্সি থেকে। আমাদের এখানে প্রায় 8 থেকে 10 জন ডেভেলপার আছে যারা ইন্ডিভিজুয়ালি বিভিন্ন টপিকের উপর সার্ভিস প্রোভাইড করছে, যেমন গ্রাফিক্স, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন বা ভিডিও এডিটিং, অ্যাড ক্যাম্পেইন। তো অলমোস্ট আমাদের 8 থেকে 10 জন টিম পার্টনার আছে। আর ক্রু লেভেলে কাজ করছে আমার ম্যানেজমেন্ট টিমে 4 থেকে 5 জন, যাদের দায়িত্ব কর্তৃত্ব আমি বলতে পারবো না। মানে এতটাই অ্যাক্টিভ, প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করে, মানে আমার অনুপস্থিতিতে তারা নেতৃত্ব দিতে পারে। তো সে জায়গাতে তাদেরকে আমি আরো বিভিন্ন ট্রেন আপ বা সেশনের মাধ্যমে রাখি, লিডারশিপ বা কমিউনিকেশন বিভিন্ন সাইটের উপরে।
তো সেই বিষয়টা নিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের তুষারের সাথে যেভাবে আগাচ্ছি, ইন ফিউচারে আশা করি ভালো একটা কর্পোরেট সিস্টেমে ইনরোল করতে পারবো। তো আমার মেইন ফোকাস হচ্ছে স্টার্টআপ নিয়ে কাজ করা বিভিন্ন মার্কেটিং এজেন্সির সাথে। ইতিমধ্যে প্রায় ৮ থেকে ১০টা এজেন্সির সাথে কানেক্টেড হয়েছি, বাট সবার সাথে কোলাবোরেশনে যাইনি। তবে আশা আছে ইন ফিউচারে মোটামুটি ইনশাল্লাহ স্টার্টআপ নিয়ে কাজ করার প্ল্যানিং আছে। তো হোপফুলি দ্যাট আশা করি ২-১ বছরের ভিতরে ইনশাল্লাহ একটা স্টার্টআপ নিয়ে কাজ করার সুযোগ হবে কোনো একটা সাইটে। তো এই হচ্ছে আমাদের ফিউচার প্ল্যান। আর বর্তমান আমাদের বিভিন্ন সাইট নিয়ে কাজ করা হচ্ছে। এর ভিতরে আপনার ড্রপ শিপিং, অ্যামাজন বিজনেসের পাশাপাশি অ্যাফিলিয়েশন, পাশাপাশি আপনার মেইন ফোকাস হচ্ছে কনসালটেন্সি, যেটা নিয়ে আমি নিজে ব্যক্তিগতভাবে কাজ করি। কনসালটেন্সিটা যেটা আমার খুবই ভালো লাগে একটা প্রফেশন। আর এটার সাথে ইনক্লুড হচ্ছে আপনার পাবলিক স্পিকিং। তো আমার ইন ফিউচার হচ্ছে বিভিন্ন কান্ট্রিতে পাবলিক স্পিকিং নিয়ে কাজ করা, এটা নিয়ে কাজ করছি। আর মেন হচ্ছে আমাদের যে তুষার অ্যাসোসিয়েট, এটার মেন উদ্দেশ্য হচ্ছে অ্যাজ এ সার্ভিস প্রোভাইড করা। ঠিক আছে? আর এটার পাশাপাশি আমি যেটা পার্সোনালি কাজ করতেছি আপনার মেন্টরশিপ নিয়ে, কোচ সিস্টেম নিয়ে এবং কনভিন্স স্কিল নিয়ে এবং মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে। এগুলো নিয়ে হচ্ছে আমার মেইন ফোকাস। এটা নিয়ে আগাবো ইনশাল্লাহ। সো ইনশাল্লাহ, আপনাদের ইনশাল্লাহ। দোয়া এবং সহযোগিতা পেলে ইনশাল্লাহ সবার জায়গা থেকে সার্বিক প্রস্তুতি নিয়ে কাজ করা চলছে। ইন ফিউচার আশা করি আগামী ১ বছর বা ১.৫ বছরের ভিতরে স্টার্টআপ নিয়ে কাজ করার সম্ভাবনা খুবই দ্রুত হবে আশা করি, যদি সঠিক। ইনশাল্লাহ তুষার ভাই, আমরা দোয়া করি আপনি আগাই যান। আপনি যেভাবে কাজ করে যাচ্ছেন, যে অবস্থাতে কাজ করে যাচ্ছেন, আশা করতেছি খুব বেশি সময় লাগবে না। আর আমরা যদি কোনো সুযোগ থাকে আপনাদের সাথে কোনো একটা কোলাবোরেশন করার জন্য আপনাদের সাথে, ইনশাল্লাহ আমরা সেটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের এই পডকাস্টের সেশনে আমরা ডিজিটাল মার্কেটিং সহ ই-কমার্স স্ট্র্যাটেজি, মেন্টরশিপ সম্পর্কে অনেকগুলো বিষয় নিয়ে আমরা এখানে ডিসকাস করলাম। তুষার ভাই, আমাদের জন্য সত্যি অনেক মূল্যবান সময় দিয়েছেন আপনি। আপনার যে অভিজ্ঞতাগুলো আছে সেই অভিজ্ঞতার সাথে শেয়ার করলেন আমাদের সাথে। তুষার ভাই, আমরা একদম লাস্ট মোমেন্টে চলে আসছি। আমাদের শ্রোতাদের সম্পর্কে আমাদের শ্রোতারা অনেকক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে আপনার কথা শুনতেছিল। আশা করতেছি অনেকে ইনফরমেশন পাইছে। আমাদের শ্রোতাদের উদ্দেশ্য যদি কোনো বার্তা থাকে তুষার ভাই, আপনি একটু সামারি করতে পারেন একবারে ১০০ মিনিটের মধ্যে আর কি। জি, অনেক ধন্যবাদ। যেহেতু আমরা লাস্ট পর্যায়ে এসে গেছি, সেই ক্ষেত্রে আমি বলবো এখানে অনেক ফ্রিল্যান্সার ভাই বোনেরা আছেন বা অনেক উদ্যোক্তা ভাই বোনেরা আছেন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে দেখেন, আপনি যদি আনকোয়ালিটিও হন, আপনি যদি লেগে থাকতে পারেন, সময় আপনাকে কোয়ালিফাইড তৈরি করবে। এজন্য লেগে থাকতে হবে সবার জায়গা থেকে। আপনি যদি আনকোয়ালিটিও হন, বাট সময় আপনাকে কিন্তু কোয়ালিফাইড তৈরি করবে। এজন্য আপনি বুঝেন বা না বুঝেন, আপনার জায়গা থেকে লেগে থাকার অভ্যাসটা তৈরি করতে হবে। ২য় নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণ রিসার্চ করতে হবে। আপনি যেই টপিকে কাজ করেন, আপনি যেই বিজনেস করেন না কেন, সেই বিষয়ে, সেই প্রোডাক্ট সম্পর্কে বা সেই সার্ভিস সম্পর্কে আপনার অল ওভার সুন্দর একটা ধারণা থাকতে হবে। প্লাস ওই বিষয়ে আপনাকে বিশেষজ্ঞ হতে হবে। ৩ নম্বর পয়েন্ট হচ্ছে কনভিন্স স্কিল। আপনি প্রোডাক্ট সেল করেন বা সার্ভিস সেল করেন, আপনাকে ক্লায়েন্ট কনভিন্স করতেই হবে। সো আপনার জায়গা থেকে যদি আগে থেকে যদি আপনার এই কনভিন্স স্কিলটা ক্লিয়ার করতে পারেন, দ্যাটস ওয়াই কমিউনিকেশন স্কিল। এই বিষয়টা যদি আপনি ক্লিয়ারেন্স করতে পারেন, তার মানে আপনি যেকোনো জায়গায় আপনি সাসটেন্স করতে পারবেন। আপনি প্রোডাক্ট সেল করেন বা সার্ভিস সেল করেন। এবং রাইট। থার্ড হচ্ছে আপনি যদি একটা টিম ওয়ার্ক সিস্টেম করতে পারেন, মানে টিম মেক আপ করতে পারেন, এই টিম ওয়ার্কের মাধ্যমে আপনার প্রচুর পরিমাণে কাজ করা সম্ভব। আর এই টিম ম্যানেজমেন্টের যে একটা বিষয়, এটা যদি আপনি ইমপ্রুভমেন্ট করতে পারেন, তার মানে আপনি যেকোনো সাইটে যান না কেন, যেকোনো টিম ম্যানেজমেন্ট করেন না কেন, ভালো একটা ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করতে পারবেন। কারণ ম্যানেজমেন্টের উপরে ডেভেলপিং করে আপনার বিজনেস। আপনার সুন্দর একটা ম্যানেজমেন্ট আছে, আপনার সুন্দর একটা বিজনেস আছে। সো ৫ নম্বর বিষয়টা হচ্ছে যেটা, সেটা অবশ্যই আপনাকে মার্কেটিংটা আগে প্রপারলি জানতে পারতে হবে। আপনি যেই প্রোডাক্টটা বিক্রি করেন, যে সার্ভিসটা বিক্রি করেন, সেটা আপনাকে মানুষকে চেনাইতে পারতে হবে, যেটা পার্সোনাল ব্র্যান্ডিং এর সাথে ইনক্লুডমেন্ট। ওকে? সো পার্সোনাল ব্র্যান্ডিং ইজ ভেরি, ভেরি ইম্পর্টেন্ট। সো অনেকগুলো বিষয়গুলো, আরো অনেকগুলো বিষয় আছে যেটা বললে অনেকটা সময় নেবে। তো সেই বিষয়ে বিবেচনা করে আপনি এইগুলো বিষয়গুলো যদি আপনি মাথায় রেখে কাজ করতে পারেন, হোপফুলি দ্যাট ইন ফিউচার ইউ উইল বি গেট পারসন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা লাস্ট একটু কমেন্ট দেখি। তামিম ইকবাল বলছেন আগে লার্ন করতে হবে তারপরে আর্ন করতে হবে, এরকম বলছে। আমার ফ্রেন্ড আরিফ বলছে আটকায় গেছে কেন? দোস্ত, আটকায় যায় না, সম্ভবত এটা নেটওয়ার্ক ইস্যু হইতে পারে। যাই হোক, আমরা একদমই শেষ করে চলে আসছি। আমরা আজকে সেশনে অংশগ্রহণ করার জন্য সকল শ্রোতাকে ধন্যবাদ জানাচ্ছি আবারও। W3 সলিউশনের ফেসবুক পেজে যুক্ত থাকুন। ভবিষ্যতে আরো এমন ইভেন্ট পেতে আমাদের সাথে থাকতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও সালাম জানিয়ে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তুষার ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফেজ।